মালয়েশিয়ার পাশাপাশি আশা করি যে খুব অল্প সময়ের মধ্যে থাইল্যান্ডও আমাদের জন্য একটা ভালো বাজার তৈরি হচ্ছে। আমাদের যেভাবে মিডল ইস্টের লোক যাচ্ছে, ইউরোপেও তো অনেক লোকের প্রয়োজন হচ্ছে। কিছু উচিত কথা মানুষের বিপক্ষে গেলে মানুষ খুব নেগেটিভ ভাবে নেয় বা গালি গ্যালাজ করে, ধরেন বুঝে না বুঝে। ওই যে বলছি যে আমার খুব আফসোস হয় যে এটা যে কিছু মানুষের কারণে যে আমরা মিলিয়ন মিলিয়ন মানে আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে। আমাদের ট্রেডিশনাল শ্রমবাজারের হিসাবে মালয়েশিয়া একটা দ্বিতীয় বৃহত্তম শ্রমবাজার, কিন্তু বিষয়টা হচ্ছে যখনই কোনো শ্রমবাজার খুলবার একটা সুযোগ তৈরি হয় তখনই কিন্তু একটা প্রতারণার একটা সুযোগ তৈরি হয়ে যাকে আমাদের যারা অভিবাসী ইচ্ছুক কর্মীরা তারা কিন্তু না বুঝে না শুনে দেখা যায় যে যিনি কর্মী প্রেরণ করতে পারবেন তার কাছে না গিয়ে দালালের খপ্পরে পড়েন। সেই বিষয়টি আপনারা কীভাবে দেখেন? একই সাথে এই শ্রমবাজারটি খুললে এই মধ্যপ্রাচ্যের পরিস্থিতিটা অন্তত সংকটটাকে আমরা কিছু কাটাতে পারবো। কত সময়ের মধ্যে আপনারা আশাবাদী এই মালয়েশিয়া শ্রমবাজারটা হয়তো বা বাংলাদেশের জন্য পুনরায় মুক্ত হবে? গত সরকারের সময় অনেকখানি জয়েন্ট ওয়ার্কিং গ্রুপ আছে, একটা দুই দেশের একটা যৌথ কার্য সম্পাদনের কমিটি, ওরা এখানে এসে মিটিং করেছিল। এবং লাস্ট গভর্নমেন্টের সময় টপ লেভেলের এখানকার আমাদের অন্তর্বর্তী সরকার প্রধান এবং ওইখানকার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম এখানে এসেছিল, ডক্টর ইউনূস স্যার ওখানে গিয়েছিলেন, উপদেষ্টারাও গিয়েছিলেন। তো আমাদের যেটা সুবিধা যে ওনারা অনেক কাজ এগিয়ে নিয়ে এসেছিলেন। তো ওই যে লাইসেন্সটা যে পাঠিয়েছিল ওদের 10 কন্ডিশনে, আর এখানে আমরা 7টা 6টাতে পাঠাইলাম, ওইটার পরে আর ওদের সাথে আলাপ আলোচনাটা আগায় নেই। আর স্বাভাবিকভাবেই ওরা হয়তো ওয়েটিংয়ে ছিল যে একটা ইলেকটেড গভর্নমেন্ট আসুক। সো তাহলে এখন তো শুধুমাত্র এই ওদের যে লাইসেন্স নিয়ে ওরা কী সিদ্ধান্ত নেবে এই সিদ্ধান্তটা দিলেই আমরা লোক পাঠাতে পারি। তো সেক্ষেত্রে নতুন সরকার গঠিত হয়েছে, সরকার প্রতি ওদেরও ভালো ধারণা আছে। তো আমার মনে হয় যেহেতু একেবারে মিনিস্টার লেভেলের সফর হচ্ছে, এই সফরের পরে আশা করি একটা ভালো সংবাদ, বিশেষ করে এই বাজারটা ওপেনের জন্য সবাই পাবে যারা ওয়েটিংয়ে ছিল। বিশেষ করে আমাদের কাছে প্রতিনিয়তই জিজ্ঞেস যে মালয়েশিয়া কবে ওপেন হচ্ছে। মালয়েশিয়ার পাশাপাশি আশা করি যে খুব অল্প সময়ের মধ্যে থাইল্যান্ডও আমাদের জন্য একটা ভালো বাজার তৈরি হচ্ছে। এবং আমরা যেটা মিটিং করে আলোচনা করেছি এবং আমরা কাজে লাগাচ্ছি, আমরা আমাদের এই মার্কেট ডাইভার্সিফাই করার জন্য এবং এই মার্কেট অ্যানালাইসিস করার জন্য বা মার্কেট ধরার জন্য আমাদের প্রতিষ্ঠিত ডায়াসপোরা কমিউনিটির মধ্যে যারা প্রতিষ্ঠিত ব্যবসায়ী, বিভিন্ন প্রফেশনাল লোক আছেন, ইভেন প্রধানমন্ত্রীর একটা ইন্টারেস্ট আছে যে উনি বলছে হোয়াইট কলার জব, এইটা আমরা কিভাবে কিছু সুযোগ নিতে পারি, আমাদের লোকেরা খেলে অল্প পয়সার বেতনই যাবে, এইখানে একটু নজর দেন। সো সেই ক্ষেত্রে আমাদের একটা আলাপ আলোচনা হয়েছে যে ভালো দু একটা বাইরের কনসালটেন্সি ফার্মকে হায়ার করে যে যাতে কোন জায়গায় আমাদের সুযোগ আছে। বিশেষ করে আমি তো রাজনীতি করি, সবসময় মানুষের সন্তুষ্টি বা তুষ্টির পক্ষে কথা বলতে হয়। কিছু উচিত কথা মানুষের বিপক্ষে গেলে মানুষ খুব নেগেটিভ ভাবে নেয় বা গালি গ্যালাজ করে, ধরেন বুঝে না বুঝে। ওই যে বলছি যে আমার খুব আফসোস হয় যে এটা যে কিছু মানুষের কারণে যে আমরা মিলিয়ন মিলিয়ন মানে আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে। যেমন ধরেন ইতালিতে এখন এই যে আপনি প্রায় প্রায় দেখেন, আজকের একটা নিউজ এসেছে ভূমধ্যসাগর পাড়ি দিতে গিয়ে মৃত্যু 22 বাংলাদেশি, 18 বাংলাদেশি। এই ঘটনাটা পুরো ইউরোপে আমাদের জন্য একটা ব্যারিয়ার সৃষ্টি করেছে। ইউরোপেও তো আমাদের যেভাবে মিডল ইস্টের লোক যাচ্ছে, ইউরোপেও তো অনেক লোকের প্রয়োজন হচ্ছে। ইউরোপ আমাদের দিক থেকে কেন লোকজন নিচ্ছে না ওইভাবে বা সুযোগ দিচ্ছে না? যেমন আমাদের এখান থেকে অনেক লোক রোমানিয়া যায়, রোমানিয়ায় কেউ থাকে না, চলে যায় অন্য জায়গায়। সো রোমানিয়া এখন বন্ধ করে দিয়েছে যে তোমার দেশের লোকেরা আসে আমার এখানে তো কেউ থাকে না, এটাকে একটা ট্রানজিট রুট হিসেবে ব্যবহার করে। তারপরে এরকমের কিছু দেশে তো এই কারণে আমাদের বিশেষ করে ধরেন একটা দেশ পরিবর্তন করলো সেইটা নাহলে কোনো অপরাধ না, কিন্তু যারা কোনো অফেন্সে ইনভলভ হচ্ছে, এই যে আপনি অবৈধ পথে পাড়ি দিতে গিয়ে ভূমধ্যসাগরে যখনই এই ট্রলার ডুবির ঘটনা ঘটে, এটা তো আপনি সচক্ষে দেখতেছেন যে আপনার মৃত্যুর শতভাগ ঝুঁকি রয়েছে। তো মানুষের জীবনের চেয়ে কি অর্থ উপার্জন করাটা বড় নাকি? এই যে যে সমস্ত লোকগুলো মরে যাচ্ছে এই পরিস্থিতি, এবং দালালরা, যেটা আমরা পত্রপত্রিকা থেকে শুনি, অনেকে অসুস্থ হলে খাবার খেতে পারে না বা খাবার সংকটে দুর্বল হয়ে যায়, তাদেরকে ফেলে রেখে চলে যায়। এই পথ দিয়ে কেন যাওয়া লাগবে? এর জন্য কিন্তু পুরো ইউরোপীয় ইউনিয়ন আমাদের একটা রেপুটেশন নষ্ট। ইতালি তো অনেকদিন ধরে এটা নিয়ে খুব বিরক্ত, এবং ইতালিতে আমাদের বড় একটা সংখ্যক অবৈধ অভিবাসী আছে, এটা নিয়ে ওরা খুব চাপাচাপি করতেছে তোমাদের অভিবাসীদের ফেরত আনো। সো এই ক্ষেত্রে আমি অনুরোধ করব যে আমাদের বাংলাদেশিরা যদি একটু নিয়মের মধ্যে দিয়ে যেত, কারণ এই বাংলাদেশিরাই কিন্তু আপনার ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে কাজ করে। সে ফর এক্সাম্পল আমাদের একজন কোনো রেস্টুরেন্টে কাজ করে, তো তার নেচার দিয়েই তো বাংলাদেশিদের নেচার মানুষ মূল্যায়ন করে। কিংবা একজন একটা অফিসে সুপারভাইজার হিসেবে কাজ করলো, তার অনেস্টি, ইন্টিগ্রিটি, প্রফেশনালিজম দিয়েই কিন্তু বাংলাদেশিদেরকে মাপে। সো এই ক্ষেত্রে আমরা খুব মানে ভালো রেপুটেশন অনেক জায়গায় রাখতে পারছি না। তো এইখানে যদি একটু সবাই সতর্ক হতো, এবং বিশেষ করে আমরা যেটা বলছি যে এজেন্সিগুলো আমাদের এই যে প্রায়
3000 এজেন্সি। আমরা এটা বলছি, আমরা যদি আমি এখানে দায়িত্বে কন্টিনিউ থাকি মাসবে, আমরা যেহেতু পিএম অবশ্য সমর্থন করেছে, সো এখন আর কোনো ব্যারিয়ার নাই, কারণ আমাদের সর্বোচ্চ জায়গা থেকেও অনুমোদন আছে যে গ্রেডিংটা করা, যে যারা ভালো এই লোকজন পাঠাচ্ছে। তারপরে এখানে বিভিন্ন ব্যক্তিগত উদ্যোগের পাশাপাশি তো ভালো কিছু প্রতিষ্ঠান, ব্র্যাক, ইউসেপ, তারপরে আপনার এই যে টিএমএস, এই ধরনের কিছু প্রতিষ্ঠানও যুক্ত হচ্ছে। সো আশা করি যে আমরা যদি একটা শৃঙ্খলা এখানে আনতে পারি, তাহলে ইউরোপের জন্য আমাদের একটা বাজার খুলবে, এবং সেক্ষেত্রে হয়তো ভবিষ্যতে একটা উল্লেখযোগ্য সংখ্যক হারে আমরা ইউরোপও পাঠাতে পারবো।